লাস্ট 5টা টেস্টের ভেতরে যার নাকি 4টা সেঞ্চুরি। লাস্ট ওডিআই সিরিজে নিউজিল্যান্ডের সাথেও কিন্তু তিনি শেষ করেছিলেন সেঞ্চুরি দিয়ে। বলছি নাজমুল হোসেন শান্তর কথা। দুর্দান্ত ফর্মে রয়েছে তিনি, যেভাবে করে তিনি খেলছেন, সেটা হোক রেড বল ফরম্যাটে কি সেটা হোক হোয়াইট বল ফরম্যাটে। আজকে নাজমুল হোসেন শান্ত কিন্তু আরও একটা রেকর্ড করে ফেলেন, যে রেকর্ডটা হচ্ছে বাংলাদেশের কোনো টেস্ট ক্যাপ্টেনের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক কিন্তু এখন নাজমুল হোসেন শান্ত। তিনি করেছেন পাঁচটা সেঞ্চুরি। বাংলাদেশ কিন্তু এই মিরপুর টেস্টের প্রথম দিনটা শেষ করেছে 301 রান, 4 উইকেট হারিয়ে এবং খেলেছে 85টা ওভার। সেখানে কিন্তু এখনও মুশফিকুর রহিম 48 রান করে নট আউট রয়েছেন এবং সাথে লিটন দাস কিন্তু রয়েছেন 8 রানে নট আউট। সো বাংলাদেশ কিন্তু একটা কম্প্যাক্ট টোটাল ফর্ম করার পথেই যাচ্ছে এবং রান রেটটাও কিন্তু বাংলাদেশের ভালো, যদিও এখন বোর্ডে দেখাচ্ছে 3.54, কিন্তু একটা সময় কিন্তু প্রায় 4 করে রান নিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের কাছে কিন্তু কোনো ক্লু ছিল না বাংলাদেশের ব্যাটারদেরকে পরাস্ত করার মতন। প্রথম যে দুইজন মানে ওপেনার দুইজন ছাড়া কেউই কিন্তু সেভাবে করে আসলে স্ট্রাগল করতে দেখা যায়নি। প্রত্যেকেই কিন্তু খুবই কনফিডেন্ট এবং কমফোর্টেবল ছিলেন পাকিস্তানের পেসারদের এগেনস্টে। সো বাংলাদেশ এই টেস্টটা কি প্রথম দিন শেষে যদি বলতে পারি তাহলে একটু আশাবাদী হওয়াই যায় যে বাংলাদেশ হয়তো বা এই টেস্টটা আমরা জিততে পারি, যদি আমরা কালো ফার্স্ট সেশনটা খুব ভালো ব্যাটিং করতে পারি এবং যদি উইকেট না হারাই আমরা, তাহলে কিন্তু বাংলাদেশের বোর্ড একটা ভালো টোটাল জমতে পারে। সেটা আমাদেরকে হেল্প করবে, কারণ পাকিস্তান কিন্তু এই টেস্টে 4th ইনিংসে ব্যাট করতে নামবে। বাংলাদেশের এই ইনিংসের শুধুমাত্র যদি বলি তাহলে ওই ফার্স্ট আওয়ারে বা সেশনটার ফার্স্ট আওয়ারে সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয় তাদেরই একটু স্ট্রাগল করতে দেখা গিয়েছে, এবং যেটা বলছিলাম যে মাহমুদুল হাসান জয়ের খুব পুয়ার টেকনিকের কারণে তার আউটটা ছিল সবথেকে বেশি দৃষ্টিকটু। এবং আজকের দিনের সবথেকে বেশি যদি আফসোসের কথা বলি তাহলে মমিনুল হকের 14 নম্বর সেঞ্চুরিটা মিস করা। 91 রান করে তিনি আউট হয়ে গিয়েছিলেন এবং নাজমুল হোসেন শান্ত আজকে প্রথমে নেমেই যে কভার ড্রাইভ করে যেই 4টা পেয়েছিলেন সেখান থেকে তাকে এতটা কনফিডেন্ট দেখতে পাচ্ছিলাম যে তখনই কিন্তু বোঝা গিয়েছিল যে আজকেও হয়তো বা নাজমুল হোসেন শান্ত কিছু একটা করে দেখাবে, এবং তিনি কিন্তু তার লাস্ট 5টা টেস্টের ভেতরে এই 4 নম্বর সেঞ্চুরিটা করলেন। কি দুর্দান্ত সেঞ্চুরি ছিল, ফুল কনফিডেন্সে ছিলেন তিনি এবং 101 রান করে যে আউট হয়ে গিয়েছিলেন সেটা আমার কাছে মনে হয় যে ওভার সেলিব্রেট করতে গিয়ে হয়তো বা মনোযোগের কিছুটা ঘাটতি ঘটে, এবং তার কারণে কিন্তু তিনি ওইখানে এলবিডব্লিউটা হয়ে আউট হয়ে যান মোহাম্মদ আব্বাসের বলে। রিভিউ নিয়েও কিন্তু আসলে তিনি বাঁচতে পারেননি। পাকিস্তানের সাথে বাংলাদেশ কিন্তু লাস্ট টেস্ট সিরিজটা খেলেছিল সেই 2024-এ রাওয়ালপিন্ডিতে। সেখানে কিন্তু সেই ঐতিহাসিক পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হোয়াইট ওয়াশ করা সেই টেস্ট সিরিজটা যখন বাংলাদেশ জিতেছিল, তারপরে ওডিআই সিরিজ খেলেছে, রিসেন্টলি কিন্তু টি20 সিরিজও খেলেছে এবং প্রত্যেকটাতে জয়ী দলের নাম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ পাকিস্তানকে কিন্তু এখন হেসে খেলে যেভাবে করে হারাচ্ছে। এই মিরপুর টেস্টটা শুরু হওয়ার আগে বাংলাদেশ কি ফেভারিট ছিল নাকি পাকিস্তান ফেভারিট ছিল, সেই কোয়েশ্চেন যখন আসে তখন কিন্তু একটা জিনিস বলতেই হবে, এই প্রথম বাংলাদেশ কোনো টেস্ট টিমের এগেনস্টে বাংলাদেশকে ফেভারিট হিসেবেই মানা হচ্ছিল এবং বাংলাদেশ কিন্তু সেই ফেভারিটের তকমাটা গায়ে নিয়ে যখন আজকে মাঠে নেমেছিল সেইভাবেই কিন্তু বাংলাদেশ খেলেছে। দুর্ভাগ্য একটাই, মমিনুল হকের সেঞ্চুরি মিসটা। 91 রানের সময় তিনি যেভাবে করে নোমান আলীর, যিনি কিনা খুবই অর্ডিনারি বল করেছেন আজকে, কিন্তু তার বলের লাইনটা মিস করার কারণে এলবিডব্লিউ হয়ে ফিরে চলে যান। রমিজ রাজাকে কিন্তু আজকে দেখা গিয়েছিল কমেন্ট্রির এক ফাঁকে তিনি বলছিলেন পাকিস্তানের পেস বলারদের স্পিড দেখে, টু বি ভেরি স্পেসিফিক, শাহিন শাহ আফ্রিদির যখন কি 130-131 অ্যারাউন্ড পেসে বল দেখার পরে তিনি কিন্তু কমেন্ট করেছিলেন যে পাকিস্তানের এই পেস অ্যাটাকটাকে কি আসলে পেস বোলিং বলা যায়, যেখানে নাকি উই হ্যাভ সিন নাহিদ রানাস এক্সপ্রেস ফাস্ট বোলিং। সেখানে এই বোলিংটাকে কিভাবে করে আপনি ওই কোয়ালিটি বা ওই লেভেলের বোলিংটা আপনি হিসেবে কনসিডার করতে পারেন, সেটা কিন্তু একটা খুব বড় একটা স্টেটমেন্ট ছিল এবং সেটাই প্রমাণ করে দেয় যে পাকিস্তান বাংলাদেশকে কোন চোখে দেখছে। এবং পাকিস্তানের এই বোলিং অ্যাটাকটা যদি দেখেন, মোহাম্মদ আব্বাসের বোলিংয়ের কথা বললে তো 120 থেকে 126-এর মধ্যে তার পেসটা থাকছে। শাহিন শাহ আফ্রিদিরও কিন্তু বলের তেমন কোনো সুইং বা কোনো রকম ব্যাটারকে ট্রাবল করতে পারার মতন কোনো ডেলিভারি আজকে সারা দিনে দেখিনি। প্লাস হাসান আলীরও কিন্তু বোলিং ছিল খুবই অর্ডিনারি। সো আজকে পুরো দিনে যে 85 ওভার খেলা হলো সেখানে কি কোনো মোমেন্টস ছিল, যে মোমেন্টস নাকি বলতে পারি যে পিক মোমেন্ট, সেটা কিন্তু আমি সহজেই বলতে পারি যে বাংলাদেশের বিপক্ষে যেটা গিয়েছে সেটা হচ্ছে মমিনুল হক সেঞ্চুরির দ্বার প্রান্তে গিয়েও যে সেঞ্চুরিটা মিস করেছেন, ওইটাই মনে হয় একটা অফ কালার্ড মোমেন্ট বা অফ বিট ছিল বাংলাদেশের জন্য, বা ওই মোমেন্টটাই কিন্তু ছিল বাংলাদেশকে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে একটা আফসোসের মুহূর্ত। কিন্তু পাকিস্তানের কাছে কোনো ক্লু ছিল না হোল ডেতে। পাকিস্তানের কাছে কিন্তু এই ফার্স্ট ডে থেকে নেওয়ার মতন আসলে কিছুই ছিল না। সো বাংলাদেশ কালকে কীরকম ব্যাট করতে পারে, বাংলাদেশ কি টেস্ট ম্যাচটা জিততে পারবে? ওই যে একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে। পাকিস্তানের সাথে বাংলাদেশ এই ফার্স্ট ডেতে যেই রানটা করে দেখালো বা যেই ক্রিকেটটা খেলেছে, সেখান থেকে কি মনে হয় যে
বাংলাদেশ এই টেস্ট ম্যাচটা জিততে যাচ্ছে বা জিততে পারে। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা আমাকে নতুন দেখছেন, ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।